ওকে, তাহলে দেখো যদি কখনো পরীক্ষায় আসে যে আয়নীকরণ শক্তি কাকে বলে, তাই না? তাহলে আয়নীকরণ শক্তিটা হলো যে আমরা এক মোল মানে গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণু থেকে 1 মোল ইলেকট্রনকে সরাবো, তাই না? তাহলে 1 মোল ইলেকট্রনটাকে সরাইতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হবে সেটাকে বলা হবে কি আয়নীকরণ শক্তি। এখন এই যে আমরা বলি গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণু বলতে কি বোঝায়? আসলে গ্যাসীয় বিচ্ছিন্ন বলতে বোঝায় যে ওই পরমাণুর সাথে যেন আদার্স কোনো অ্যাট্রাকশন বা ফোর্স না থাকে, একটা আলাদা একটা পরমাণু, তাই না? একটা পরমাণু থেকে ও গ্যাসীয় অবস্থায় আছে, তাহলে এই গ্যাসীয় অবস্থায় থাকলে ওইখান থেকে আমার ইলেকট্রন সরাতে যে শক্তিটা লাগবে সেটা হলো আয়নীকরণ শক্তি। এই আয়নীকরণ শক্তির আমরা পড়ছিলাম কি নিয়ামক পড়ছি, আর কি পড়ছিলাম আয়নীকরণ শক্তির মানে প্রথম আয়নীকরণ শক্তি, দ্বিতীয় আয়নীকরণ শক্তি, তৃতীয় আয়নীকরণ শক্তি, এগুলো পড়ছিলাম, তাই না? তাহলে প্রথম আয়নীকরণ শক্তির চেয়ে দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান কি হয়? বেশি হয়। আবার দ্বিতীয় চেয়ে তৃতীয় আয়নীকরণ শক্তি বেশি হয়, তৃতীয় হচ্ছে চতুর্থ আয়নীকরণ শক্তির মান বেশি হয়। তাহলে এই যে আয়নীকরণ শক্তিগুলো মানে প্রথমের চেয়ে কেন দ্বিতীয়টা বেশি হচ্ছে তোমাদের বলছিলাম। তাহলে এর কারণ হলো যে যখন আমরা একটা ইলেকট্রন সরাবো তাহলে প্রোটন সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে, মানে প্রোটন হচ্ছে ইলেকট্রন সংখ্যা কমে যাচ্ছে, ফলে অধিক প্রোটন কর্তৃক ইলেকট্রনের প্রতি আকর্ষণ কি হয়? বেশি হবে, ফলে ইলেকট্রন সরাইতে কি বেশি শক্তি লাগে, তাই তো? তারপর আমরা নিয়ামক করছিলাম কয়টা? 5টা। আজকে আমরা যেটা পড়বো এখানে সেটা হলো গ্রুপ ভিত্তিক সম্পর্ক। দেখো আয়নীকরণ শক্তির গ্রুপ ভিত্তিক সম্পর্ক। স্যার আজকে দিয়ে আর ইয়া তো ভুল দেখলাম। আয়নীকরণ শক্তির গ্রুপ ভিত্তিক সম্পর্ক। দিয়ে আর প্রাপ্তি হচ্ছে স্যার। আমি যে আবার দিয়ে আর প্রাপ্তি উইল মাসিস কি আমরা হয়ে গেল। একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে কমে পরমাণুর একটি করে স্তর সংখ্যা বৃদ্ধি পায়। পরমাণুর একটি করে স্তর সংখ্যা বৃদ্ধি পায়। পরমাণুর একটি করে স্তর সংখ্যা বৃদ্ধি পায়। অর্থাৎ পরমাণুর আকার বৃদ্ধি পায়। অর্থাৎ পরমাণুর আকার বৃদ্ধি পায়। দেখছো? অর্থাৎ কি পরমাণুর আকার বৃদ্ধি পায়। তাহলে এই যে পরমাণুর আকার বৃদ্ধি পাচ্ছে, তাহলে পরমাণুর যখন আকার বেড়ে যাবে তখন নিউক্লিয়াস থেকে বহিস্থ কক্ষের ইলেকট্রনের প্রতি আকর্ষণ কমে যাবে। তাহলে নিউক্লিয়াস থেকে মানে বাইরের যে স্তরে ইলেকট্রন আছে এর আকার মানে দূরত্বটা কি হবে? বেড়ে যাবে। তাহলে দূরত্ব যত বেড়ে যাবে ফলে নিউক্লিয়াস কর্তৃক ইলেকট্রনের প্রতি আকর্ষণ কি কমে যাবে, তাই না? ফলে নিউক্লিয়াস কর্তৃক ইলেকট্রনের ইলেকট্রনের প্রতি আকর্ষণ কমে যায়। ফলে নিউক্লিয়াস কর্তৃক ইলেকট্রনের প্রতি আকর্ষণ কমে যায়। তাহলে নিউক্লিয়াস কর্তৃক কি ইলেকট্রনের প্রতি আকর্ষণ কমে যায়, তাই তো? তাই ইলেকট্রন সরাতে কম শক্তির প্রয়োজন হয়। তাই ইলেকট্রন সরাতে কম শক্তির প্রয়োজন হয়। তাই ইলেকট্রন সরাতে কম শক্তির প্রয়োজন হয়। ঠিক আছে? অর্থাৎ আয়নীকরণ শক্তি হ্রাস পায়। তাহলে একই গ্রুপে উপর থেকে যদি আমরা নিচের দিকে যাই তাহলে আমরা যদি উপর চিন্তা করি, উপর থেকে নিচের দিকে গেলে আয়নীকরণ শক্তির মান কি হয়? কমে। তাহলে আয়নীকরণ শক্তি কমার কারণ কি? এই একই গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে গেলে আয়নীকরণ শক্তির মান কমে। এর কারণ কি? এর কারণ হলো স্তর সংখ্যা বাড়ে, নিউক্লিয়াস কর্তৃক ইলেকট্রনের প্রতি আকর্ষণ কমে যায়, ফলে ইলেকট্রনটাকে আমি কম শক্তি প্রয়োগ করে কি সরাইতে পারবো। তাই আয়নীকরণ শক্তির মান কমে যায়। বুঝা গেছে? ক্লিয়ার? কঠিন? তাহলে আমাদের গ্রুপ ভিত্তিক সম্পর্ক শেষ। এবার দেখো পর্যায় ভিত্তিক সম্পর্ক।
এবার দেখো পর্যায় ভিত্তিক সম্পর্ক। পর্যায় ভিত্তিক সম্পর্ক লিখছো? দেখো একই পর্যায়ের, তাহলে এরপরে হবে আমাদের পর্যায় ভিত্তিক সম্পর্ক। বাম থেকে যাবে। পর্যায় ভিত্তিক সম্পর্ক। দেখো একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে, একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে মৌলের স্তর সংখ্যা বৃদ্ধি পায় না। মৌলের স্তর সংখ্যা বৃদ্ধি পায় না। মৌলের স্তর সংখ্যা বৃদ্ধি পায় না, কিন্তু প্রোটন ও ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়। কিন্তু প্রোটন ও ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়। প্রোটন সংখ্যা আসলে বৃদ্ধি পায়, শুধু ইলেকট্রন বৃদ্ধি পায় না, ফলে মৌলের কি হয়? মৌলের প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়। ঠিক আছে, এই অধিক প্রোটন ও অধিক ইলেকট্রন কর্তৃক এই অধিক প্রোটন অধিক ইলেকট্রনকে দেখো, এই অধিক প্রোটন অধিক ইলেকট্রনকে অধিক আকর্ষণ করে। অর্থাৎ বহিস্থ কক্ষের ইলেকট্রনের প্রতি কি হয়? অধিক আকর্ষণ কাজ করে, তাই না? বহিস্থ কক্ষের ইলেকট্রনের প্রতি আকর্ষণটা কি হয়? অধিক হয়। তাই ইলেকট্রন সরাতে কি বেশি শক্তি লাগে। তাই বহিস্থ কক্ষে বহিস্থ কক্ষের ইলেকট্রনকে বেশি আকর্ষণ করে, বেশি শক্তির প্রয়োজন হয়। তাই এই ইলেকট্রনকে সরাতে কি বেশি শক্তির প্রয়োজন হয়, তাই না? অর্থাৎ কি লেখা যায় বলতো? একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে মৌলের কি হয়? আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। তাহলে দেখো, আমরা যেমন চিন্তা করো, প্রথম মৌলটা লিথিয়াম, ভালো করে দেখো, লিথিয়াম। তাহলে এই লিথিয়ামের ইলেকট্রন কি? 1s2 2s1, এটা না? 1s2 2s1। তাহলে লিথিয়াম পরে কি আছে? বেরিলিয়াম। বেরিলিয়াম কত? 1s2 2s2। তাহলে দেখো তো প্রোটন বেড়ে যাচ্ছে না? স্তর কটা আছে? দুটো আছে কিনা? বেরিলিয়ামের পরে কি আছে? বোরন। বোরনে কি আছে? 1s2 2s2 2 কি কত? 1, এরকম না? তাহলে দেখো একই পর্যায়ে যখন বাম থেকে ডান দিকে যাবো, দেখো 2 নাম্বার কক্ষপথের মধ্যে কিন্তু সীমাবদ্ধ আছে। তাহলে এটা কি 2 নাম্বার কক্ষপথ না? এটাও কি 2 নাম্বার কক্ষপথ না? এইটাও কিন্তু আমাদের 2 নাম্বার কক্ষপথ। তাহলে কক্ষপথগুলো সেম আছে, বা কি বাড়তেছে বলতো? প্রোটন বাড়তেছে, ইলেকট্রন বাড়তেছে। তাহলে অধিক প্রোটন এই অধিক ইলেকট্রনকে কি অধিক আকর্ষণ করবে। ঠিক আছে, ফলে বাইরে থেকে ইলেকট্রন সরাইতে আমাদের অধিক শক্তির প্রয়োজন হয়। এই জন্য কি আয়নীকরণ শক্তি বৃদ্ধি হয়, আরো বাড়বে। তখন মনে করেন যে এখন হলো যে এই যে আমরা বললাম বাম থেকে ডান দিকে গেলে আয়নীকরণ শক্তি কি হয়? বৃদ্ধি পায়। তবে কিছু কিছু জায়গায় আমরা দেখবো কিছু ব্যতিক্রম পরিলক্ষিত হবে। কিছু কিছু জায়গায় ব্যতিক্রম আছে, ঠিক আছে? দেখো, তবে কিছু কিছু জায়গায় ব্যতিক্রম পরিলক্ষিত হয়। কিছু কিছু জায়গায় ব্যতিক্রম পরিলক্ষিত হয়। তাহলে কিছু কিছু জায়গায় কি হবে? ব্যতিক্রম পরিলক্ষিত হয়। এই ব্যতিক্রমগুলো আমরা গ্রাফের মাধ্যমে দেখব। ঠিক আছে, ব্যতিক্রমগুলো কি করবো? আমরা গ্রাফের মাধ্যমে দেখব। তাহলে এবার লেখো, গ্রাফের মাধ্যমে। গ্রাফের মাধ্যমে দ্বিতীয় পর্যায়ের মৌলের আয়নীকরণ শক্তি। দেখো, আমরা এই বরাবর নিব আয়নীকরণ শক্তি। এই বরাবর কি? আইপি। আইপি মানে কি? আয়নাইজেশন পটেনশিয়াল, মানে কি আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব। এখন এই আয়নীকরণ বিভবের মান y অক্ষ বরাবর, আর এই অক্ষ বরাবর নিব আমরা দ্বিতীয় পর্যায়।
তাহলে দ্বিতীয় পর্যায়ে একটা হলো আয়নাইজেশন পটেনশিয়াল। ঠিক আছে, এখন দেখো এই দ্বিতীয় পর্যায়ের প্রথম মৌলটার নাম কি? প্রথম মৌলটার নাম লিথিয়াম। তাহলে ধরলাম আমরা যে লিথিয়ামের আয়নীকরণ শক্তি এই বরাবর, মানে এত, এটা ধরে নিলাম। লিথিয়াম পরে কি আছে? বেরিলিয়াম। তাহলে বেরিলিয়াম কি বেড়ে যাবে? এই যে লিথিয়ামটা কি বেড়ে গেল, মানে বেরিলিয়ামটা বেড়ে গেল। বেরিলিয়ামের পরে কি আছে? বোরন। তাহলে বোরনটা কি বৃদ্ধি পাওয়ার কথা? কিন্তু না, বোরনটা কি হবে? একটু কমে যাবে। তাহলে বোরন কি হয়ে গেল? কমে গেল। আচ্ছা, বোরনের পরে কি আছে? কার্বন। এই যে কার্বনটা বেড়ে গেল। কার্বনের পরে কি আছে? নাইট্রোজেন। তাহলে এই নাইট্রোজেনটা কি হয়ে গেল? বেড়ে গেল। নাইট্রোজেনের পরে কি আছে? অক্সিজেন। অক্সিজেন না বেড়ে কমে যাবে, তাহলে এটা অক্সিজেন। অক্সিজেনের পরে কি আছে? অক্সিজেনের পরে কি আছে? ক্লোরিন। ক্লোরিনটা বেড়ে গেল। এই ক্লোরিনের পরে কি আছে? নিয়ন। নিয়নটা বেড়ে গেল। ঠিক আছে, তাহলে দেখো এই হলো আমাদের এটা হলো আমাদের দ্বিতীয় পর্যায়ের মৌলের আয়নীকরণ শক্তির কি গ্রাফ। তাহলে দেখো লিথিয়ামের চেয়ে বেরিলিয়ামের বেশি হলো, বেরিলিয়ামের চেয়ে বোরনের বেশি হওয়ার কথা ছিল। দেখো আমাদের কিন্তু গ্রাফটা একদম স্ট্রেট লাইন হওয়ার কথা ছিল, তাই না? না হয়ে আমাদের এই জায়গায় এবং এই জায়গায় কি হয়েছে? ব্যতিক্রম পরিলক্ষিত হয়েছে। এই জন্য আমরা এখানে লিখছি যে মানে পর্যায়ের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় কি আছে? ব্যতিক্রম পরিলক্ষিত হবে, তাই না? এখন এই ব্যতিক্রমগুলোর কারণটা কি? এর কারণটা দেখো, এর কারণটা হলো মূলত অর্ধপূর্ণ আর পূর্ণ অরবিটাল। দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে দেখো এই যে বেরিলিয়াম যে আছে, এই বেরিলিয়ামের হলো 1s2 2s2। তাহলে দেখো এই যে অরবিটালটা, বেরিলিয়ামের যে অরবিটালটা কি পূর্ণ অবস্থা আছে না? আর এখানে বোরন হলো 1s2 2s2 2p1। তাহলে দেখো এখানে 2p কি 1 না? তাহলে এখানে দেখো পূর্ণ নাই, অর্ধপূর্ণ নাই। আর এখানে অরবিটালটা কি? এস অরবিটালটা পূর্ণ অবস্থায় আছে। তাহলে আমরা এটাকে বলেছিলাম যে অরবিটালটা পূর্ণ বা অর্ধপূর্ণ তারা সবসময় স্থিতিশীল থাকতে চায়, মানে তারা যেভাবে আছে সেভাবে থাকতে চায়। তারা ইলেকট্রন ত্যাগ করতে চায় না, ইলেকট্রনকে গ্রহণ করতে চায় না। তাই এ কি করবে? ইলেকট্রন ছাড়তে চাবে না, কারণ সে পূর্ণ অবস্থায় আছে। তাহলে এখান থেকে ইলেকট্রন সরাইতে আমাদের অনেক শক্তি কি করতে হবে? ব্যয় করতে হবে এটার চেয়ে। এই জন্য দেখো এখানে প্রোটন ইলেকট্রন বেশি হওয়া সত্ত্বেও কিন্তু আমাদের বেরিলিয়ামের আয়নীকরণ শক্তিটা বেশি হয়। এর একমাত্র কারণ কি? পূর্ণ অরবিটাল। কার পূর্ণ অরবিটাল? বেরিলিয়ামের পূর্ণ অরবিটাল। ক্লিয়ার? এবার দেখো নাইট্রোজেন আর অক্সিজেন, এই নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস হলো 1s2 2s2 2p3। আর এখানে হলো কত আমাদের? 1s2 2s2 2p4। তাহলে দেখো এইটা কিন্তু আমাদের অর্ধপূর্ণ অরবিটাল, কিন্তু এইটা কিন্তু আমাদের অর্ধপূর্ণ না পূর্ণ না। ঠিক আছে, তাহলে একটা কি অর্ধপূর্ণ অরবিটাল আর একটা অর্ধপূর্ণ না পূর্ণ। তাহলে বলো তো এইখান থেকে ইলেকট্রন সরাইতে কম শক্তি লাগবে নাকি এইখান থেকে ইলেকট্রন কম লাগবে? তাই না? তাহলে দেখো এই নাইট্রোজেনের তুলনায় অক্সিজেনের প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা বেশি হওয়া সত্ত্বেও শুধুমাত্র অর্ধপূর্ণের কারণে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির মানটা বেশি লাগতেছে। বোঝা গেছে? তাহলে এই হলো আমাদের দ্বিতীয় পর্যায়ের কি মৌলের আয়নীকরণ শক্তি। এবার বাসার কাজ তোমরা নাও, বাসা তোমরা করবা, সেটা হলো তৃতীয় পর্যায়ের মৌলের আয়নীকরণ শক্তি। তৃতীয় পর্যায়ের মৌলের আয়নীকরণ শক্তি, এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা, করে আমাকে নেক্সট দিন দেখাবো তোমরা সবাই। ওকে, তাহলে দেখো আমরা দ্বিতীয় পর্যায়ের মৌলের ক্ষেত্রে দুই জায়গায় ব্যতিক্রম পাইলাম, বেরিলিয়াম বোরন আর কি নাইট্রোজেন অক্সিজেন। তোমরা যখন তৃতীয় পর্যায় করবে, তৃতীয় পর্যায়ের মধ্যেও দুইটা ব্যতিক্রম পাবা। একটা হলো ম্যাগনেসিয়াম, আর কার মধ্যে? অ্যালুমিনিয়াম। আর একটা নাইট্রোজেন, নাইট্রোজেন না, সালফার ফসফরাস, মানে ফসফরাস সালফার, এই দুটোর মধ্যে ব্যতিক্রম আছে। ঠিক আছে, ওটা সে করে নিয়ে পর্যায়ে যখন তোমরা করবা, করলেই ওখানে বুঝতে পারবো। ঠিক আছে, এখন দেখো এই যে আমরা নাইট্রোজেন আর অক্সিজেন, নাইট্রোজেন আর কি অক্সিজেন, এই নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে কার আয়নীকরণ শক্তি বেশি হলো? তাহলে একটা প্রশ্ন তোমরা লেখো, নাইট্রোজেনের তুলনায় অক্সিজেনের
নাইট্রোজেনের তুলনায় অক্সিজেনের প্রথম আয়নীকরণ শক্তির মান নাইট্রোজেনের তুলনায় অক্সিজেনের প্রথম আয়নীকরণ শক্তির মান কম কেন? কম না? জি স্যার। অক্সিজেনের কম। এটা কারণ কি হয়েছে? একমাত্র কারণ কি বলতো? এটা অর্ধপূর্ণ অরবিটাল কার? নাইট্রোজেনের। তাহলে অর্ধপূর্ণ অরবিটাল থেকে ইলেকট্রন সরাতে বেশি শক্তি লাগে। বোঝা গেছে? আচ্ছা এবার দেখো নাইট্রোজেন, হ্যাঁ প্লাস করে দেখাবা। এটা দেখো অক্সিজেন, এই অক্সিজেন না নাইট্রোজেন। তাহলে এই নাইট্রোজেনের যদি আমি দেখো নাইট্রোজেন থেকে যদি আমরা একটা ইলেকট্রন সরাই নেই তাহলে কি হবে? নাইট্রোজেন প্লাস হয়ে যাবে। অক্সিজেন থেকে যদি আমি একটা ইলেকট্রন সরাই নেই তাহলে কি হয়ে যাবে? অক্সিজেন প্লাস হয়ে যাবে। এখন দেখো এই নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস কি হবে? 1s2 2s2 2p কত হবে? এবার 2 হবে না? তাই কি না? আচ্ছা প্রথম আয়নীকরণ শক্তির পর হবে এইটা। এবার দেখো মানে এই অক্সিজেনের প্রথম আয়নীকরণ শক্তির পর কি হবে? 1s2 2s2 2p বেশি হবে। ঠিক আছে? এখন দেখো এই যে নাইট্রোজেনের প্রথম দিকে দেখো, প্রথম দিকে নাইট্রোজেনের ক্ষেত্রে কি ছিল? একটা ইলেকট্রন ত্যাগ করে নাই, ত্যাগ না করা অবস্থায় এখানে ছিল কি p3 আর এখানে ছিল তখন p4। কিন্তু আমি যখন একটা করে ইলেকট্রন সরাই নেব, নেওয়ার পরে আমার এখানে আসতেছে কত? p2, এখানে আসছে p3। দেখো পরেরটা কিন্তু প্লাস অবস্থায় মানে একটা করে ইলেকট্রন ত্যাগ করার পরে অক্সিজেনের কিন্তু এবার দেখো অর্ধপূর্ণ অরবিটাল হয়েছে। আর নাইট্রোজেনের কি অর্ধপূর্ণ না পূর্ণ না? তাহলে আরেকটা কথা, এবার যদি আমি দ্বিতীয়তে যাই, এবার দেখো আরেকটা কোশ্চেন যেটা রিসেন্ট বোর্ডে আসছে 2023 সালে। সেই কোশ্চেনটা হলো যে নাইট্রোজেনের প্রথম আয়নীকরণ শক্তি অক্সিজেনের চেয়ে বেশি হলেও দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান কম কেন? ব্যাখ্যা করো। নাইট্রোজেনের প্রথম আয়নীকরণ শক্তি কি বেশি ছিল না? কারণ নাইট্রোজেন কি অবস্থা ছিল প্রথমে বলো তো? 1s2 2s2 3 ছিল নাইট্রোজেন। আর অক্সিজেন ছিল কি 1s2 2s2 2p কত? 4। তাহলে দেখো এই যে যখন এখান থেকে একটা ইলেকট্রন সরাবা সেটা হলো কি বলো তো? প্রথম আয়নীকরণ শক্তি। তাহলে প্রথম আয়নীকরণ শক্তি মানে প্রথম ইলেকট্রন সরানোর পরে এটা কোন অবস্থা যাবে? এই অবস্থা সৃষ্টি হবে। আর এটা কোন অবস্থা সৃষ্টি হবে? এই অবস্থা সৃষ্টি হবে। মানে প্রথমটা হওয়ার পরে এবার আমি যখন দ্বিতীয় ইলেকট্রন সরাবো, মানে কি এখান থেকে এবার তাহলে আমি যখন এবার এখান থেকে একটা ইলেকট্রন সরাতে যাবো, আবার এখান থেকে ইলেকট্রন সরাতে যাবো, কোনটাতে শক্তি বেশি লাগবে? এবার অক্সিজেনের। কারণ কি? এবার অক্সিজেন অর্ধপূর্ণ অবস্থায় থাকে। বুঝতে পারছো? তাহলে এটার আনসার হলো যে প্রথম ইলেকট্রন সরানোর পর বা প্রথম আয়নীকরণ শক্তির পর অক্সিজেনে অর্ধপূর্ণ অরবিটালের সৃষ্টি হয় এবং নাইট্রোজেনে অর্ধপূর্ণ হয় না, পূর্ণ হয় না। বুঝতে পারছো? এই জন্য পরের ইলেকট্রন সরানোর ক্ষেত্রে অক্সিজেনের কি দ্বিতীয় আয়নীকরণ শক্তিটা বেশি হবে, কারণ তখন অক্সিজেন কিন্তু p3 অবস্থা সৃষ্টি করবে, মানে অর্ধপূর্ণ অরবিটাল সৃষ্টি করবে। বোঝা গেছে? তাহলে এই জন্য আমাদের প্রশ্নটা হলো যে প্রথম আয়নীকরণ শক্তি কার বেশি ছিল? নাইট্রোজেনের। কিন্তু দ্বিতীয় আয়নীকরণ শক্তি বেশি কার হবে? অক্সিজেনের। এর কারণ ব্যাখ্যা করো। পারা যাবে তো এবার? হ্যাঁ। তাহলে আমাদের এই পর্যন্তই আয়নীকরণ শক্তি। তো এতটুকু আয়নীকরণ শক্তি পড়লে আশা করি আমাদের মোটামুটি সব অ্যান্সার আমরা করতে পারবো। তাহলে দেখো আয়নীকরণ শক্তিতে আমরা গ্রুপ ভিত্তিক সম্পর্কে কোনো ব্যতিক্রম পাইনি, পর্যায় ভিত্তিক সম্পর্কে আমরা ব্যতিক্রম পেয়েছি। পর্যায় 2 এ ব্যতিক্রম আছে 2টা, পর্যায় 3 এও ব্যতিক্রম আছে কটা? 2টা। বোঝা গেছে? তাহলে একই পর্যায়ের বাম থেকে ডান দিয়ে গেলে আয়নীকরণ শক্তির মান বাড়ে, কিন্তু কিছু কিছু জায়গায় কম হয়, ব্যতিক্রম, কারণ অর্ধপূর্ণ বা পূর্ণ অরবিটাল। আর একই গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে গেলে আয়নীকরণ শক্তি কি হয়? হ্রাস পায়। কারণ কি? আকার বেড়ে যায়, নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব বেড়ে যায়, ফলে কি আকর্ষণ কম, ইলেকট্রন সরাতে কম শক্তি লাগে। তাহলে এতটুকু জিনিস মানে মাথায় এখানে যেটা সবচেয়ে তোমাদের মানে ভালো করে মনে রাখতে হবে এই ব্যতিক্রমগুলো। যেমন প্রথম আয়নীকরণ বললাম, দ্বিতীয় আয়নীকরণ বললাম, তাই না? এই কোশ্চেনগুলো একটু ভালো করে পড়লে আমাদের আয়নীকরণের সাথে কোনো সম্পর্ক, কোনো সমস্যা থাকবে না। হ্যাঁ অবশ্যই ভয়ে যে কোশ্চেনটা বললাম আমি এটা কিন্তু ভয়ে আসছিল বলে।
ঠিক আছে? সুতরাং আমরা এই আয়নীকরণ শক্তিটা এবার একটু বই ভালো করে পড়বো, পড়লে আমাদের আরো ধারণাটা কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। ইলেকট্রন আসছে